শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এখন তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র অধ্যায় 6 ত্রিকোণমিতি অনুপাত অনুশীলনী 6C অর্থাৎ 6.3 নিয়ে এখানে আলোচনা করব। তোমরা এখানে দেখো যে এখানে ত্রিকোণমিতিক বা বৃত্তীয় ফাংশন আসলে কি, একটু আমরা এই বিষয়ে হালকা জানবো যে আমরা কখন একটি ফাংশনকে ত্রিকোণমিতিক বা বৃত্তীয় ফাংশন বলবো, বা কোনগুলোকে আমরা ত্রিকোণমিতিক বা বৃত্তীয় ফাংশন বলে থাকি। যেমন কোন পরিমাপের বৃত্তীয় একক হচ্ছে কিন্তু রেডিয়ান। তোমরা কিন্তু জানো কোন পরিমাপের একটা ষাটমূলক আছে, বৃত্তীয় একক আছে। তা কোন পরিমাপের বৃত্তীয় একক কি হচ্ছে? রেডিয়ান। তা আমরা এটা জানি যে কোন পরিমাপের, এই যে কোন পরিমাপের পরিমাপের বৃত্তীয় একক, আমরা জানি কোন পরিমাপের বৃত্তীয় একক কি? বৃত্তীয় একক হচ্ছে রেডিয়ান। আমরা জানি কোন পরিমাপের বৃত্তীয় একক হচ্ছে রেডিয়ান। তারপর আমরা জানি যে ত্রিকোণমিতিক ফাংশন সমূহ, যেমন ত্রিকোণমিতিক ফাংশন। ত্রিকোণমিতিক ফাংশন কোনগুলোকে বলে? যে ত্রিকোণমিতিক ফাংশন, যে মিতিক ফাংশন সমূহ সমূহ যেমন মনে করো সাইন থিটা, এই যে সাইন থিটা, তোমাদের হচ্ছে এই যে কস থিটা, এই যে টেন থিটা ইত্যাদি। যে ত্রিকোণমিতিক ফাংশন সমূহ যেমন সাইন থিটা, কস থিটা, টেন থিটা ইত্যাদির কোণ থিটাকে রেডিয়ানে পরিমাপ করা হয়। এই যে থিটা কিন্তু আমরা রেডিয়ানে পরিমাপ করে থাকি। তাহলে ত্রিকোণমিতিক যে ফাংশন সমূহ রয়েছে সাইন থিটা, কস থিটা, টেন থিটা, এদের কোণগুলো আমরা কি করি? আমরা কিন্তু রেডিয়ানে পরিমাপ করে থাকি বা রেডিয়ানে পরিমাপ করা হয়। এজন্য এই ফাংশনগুলোকে বৃত্তীয় ফাংশন বলা হয়। তাহলে কোন পরিমাপের বৃত্তীয় একক রেডিয়ান? কোন পরিমাপের বৃত্তীয় একক রেডিয়ান। আর ত্রিকোণমিতিক ফাংশন সমূহ যেমন সাইন থিটা, কস থিটা, টেন থিটা, এই যে কোণগুলো রয়েছে, কোণগুলো যেহেতু রেডিয়ান এককে আমরা পরিমাপ করে থাকি, যার কারণে এই ফাংশনগুলোকে বলা হয় তোমার বৃত্তীয় ফাংশন বা ত্রিকোণমিতিক ফাংশন। এগুলাকে বলা হয়, যেহেতু কোনটা বৃত্তীয় এককে পরিমাপ করি, তার জন্য এই ফাংশনগুলোকে বলা হবে কি? এই ফাংশনগুলোকে বলা হবে বৃত্তীয় ফাংশন। যাই হোক, এটা তোমাদের লাগবে না, একটু শুধু মনে রাখো, জানে রাখো, আর কিছুই না। তারপর আবার তোমরা এটা এইভাবেও বলতে পারো যে যে কোনো বৃত্তের সমীকরণকে কস থিটা, সাইন থিটা মাধ্যমেও কিন্তু প্রকাশ করা যায়। যেমন বৃত্তের সমীকরণ, একটা আমি বৃত্তের সমীকরণ দিই। মনে করো এটা বৃত্তের সমীকরণ দিলাম। তো যে কোনো বৃত্তের সমীকরণ, যেমন মনে করো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল, আমি এখানে 2 স্কয়ার দিলাম। এখন আমি যদি এখানে এক্স ইকুয়াল 2 cos থিটা, এক্স ইকুয়াল 2 cos থিটা এবং মনে করো ওয়াই ইকুয়াল দিলাম এখানে 2 sin থিটা আমি ধরলাম। তাহলে এক্স ইকুয়াল যদি আমি 2 cos থিটা, ওয়াই ইকুয়াল যদি 2 sin থিটা ধরি, তাহলে এই সমীকরণে যদি আমি বাম পক্ষে বসাই, দেখো তাহলে বাম পক্ষে যদি আমি বসাই, এক্স এর পরিবর্তে হবে এই যে 2 cos থিটা, যে 2 cos থিটা তার উপরে স্কয়ার, আর ওয়াই পরিবর্তে হচ্ছে 2 sin থিটা, এই যে তারপরে স্কয়ার দিলাম। তারপরে এখানে 2 এর উপর স্কয়ার মানে 4 হয়। এইখানে দেখো যে cos স্কয়ার থিটা প্লাস এইটাতে আবার হবে sin স্কয়ার থিটা। cos স্কয়ার sin স্কয়ার মানে কিন্তু 1, তার মানে এখানে 4টা মানে কি, আমরা কিন্তু 2 স্কয়ার লিখতে পারি। তাহলে বাম পক্ষ হয়ে গেল, ডান পক্ষ হয়ে গেল। তার মানে যে কোনো যে বৃত্তের সমীকরণ, এই বৃত্তের সমীকরণগুলোকেও কিন্তু আমরা সাইন থিটা, কস থিটা মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। বিধায় এই যে ফাংশনগুলো রয়েছে, এই ফাংশনগুলোকে বৃত্তীয় ফাংশন বলা হয়ে থাকে। এই জন্য আমরা এগুলোকে বৃত্তীয় ফাংশন বলতে পারি। তারপর তোমরা এবার দেখো এইখানে যেটা বিষয়, ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেন ও রেঞ্জ। আমরা ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেন ও রেঞ্জ সম্পর্কে এখন জানবো। এগুলো অনেক গুরুত্বপূর্ণ, তোমাদের এমসিকিউ তে আসবে। তাহলে এইখানে যেটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেন ও রেঞ্জ। ত্রিকোণমিতিক ফাংশন তো 6টা, তাহলে ত্রিকোণমিতিক ফাংশন যে 6টা আছে, তাহলে 6টি ফাংশনের আমরা ডোমেন রেঞ্জ আমরা একটু জানবো। তা ডোমেন তোমরা হয়তো বা 9-10 জানো। ডোমেন কোনো একটি ফাংশনে যে
মানগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে ডোমেনস, আর মানগুলো দিয়ে যে মান আমরা পাবো সেটা হচ্ছে রেঞ্জ। তাই ত্রিকোণমিতিক ফাংশনে আমরা ডোমেন রেঞ্জ এখন জানবো। 1 নাম্বার তোমরা দেখো, 1 নাম্বার আমি দিচ্ছি যেমন সাইন থিটা। এই যে সাইন থিটা আছে, এটা সাইন থিটা এর ডোমেন। তাই এখানে ডোমেন বলতে থিটার পরিবর্তে আমরা যে মানগুলো দিতে পারবো, যে মানের জন্য সংজ্ঞায়িত সাইন থিটা, ওইটাকে আমরা কিন্তু ডোমেন বলবো। তাহলে এখানে যে সাইন থিটা রয়েছে, সাইন থিটা, এই থিটা এর কোন কোন মানের জন্য সাইন থিটা সংজ্ঞায়িত। তো এইখানে দেখা যায় সাইন আর কোসের ক্ষেত্রে আমরা যে কোনো মানেই বসাই না কেন, সকল মানের জন্যই কিন্তু সাইন থিটা সংজ্ঞায়িত। তার জন্য এখানে সাইন থিটা এর ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা। এবং রেঞ্জ হচ্ছে কি, রেঞ্জ হচ্ছে যে এইখানে আমরা যে মানেই বসাই না কেন, কিন্তু এখানে সর্বনিম্ন মান হচ্ছে -1 আর সর্বোচ্চ মান হচ্ছে 1। তাহলে এখানে সাইন থিটা, এই থিটার পরিবর্তে আমরা যত ডিগ্রি বা রেডিয়ান যাই বসাই না কেন, সবকিছু মানের জন্যই কিন্তু সাইন থিটা সংজ্ঞায়িত। কিন্তু এখানে এই যে থিটার পরিবর্তে যে মানগুলো বসাবো সেগুলোকে বলে ডোমেন। যেহেতু সকল মানের জন্য সংজ্ঞায়িত, তার জন্য ডোমেন হচ্ছে বাস্তব সংখ্যা মানে রিয়েল নাম্বার। এখন এই থিটার পরিবর্তে মানগুলো বসা যে মানগুলো পাবো সেগুলোকে বলা হয় রেঞ্জ। রেঞ্জ হচ্ছে এখানে যতই হাজার হাজার মান বসাই না কেন, আমরা সর্বোচ্চ মান 1 এবং সর্বনিম্ন মান -1 এর মধ্যে পাবো। এর চেয়ে -1 এর চেয়ে ছোট বা 1 এর চেয়ে কিন্তু বড় আমরা পাবো না। এখানে যদি সংখ্যা রেখা দিই, এটা যদি 0 হয়, এটা যদি এই যে 1 হয়, তাহলে এইদিকে হবে এই যে -1, তাহলে এটা 1 হলে -1। এক্ষেত্রে যেটা হচ্ছে এই যে আমাদের এই 1 থেকে এটা কিন্তু বৃত্তটা ভরাট করে দিতে হবে। সংখ্যা রেখা হয়তো বা তোমরা এগুলো জানো, যেহেতু এখানে কিন্তু -1 এর সমান এবং বড় এবং 1 এর সমান এবং ছোট, তাহলে এর মধ্যেই মান পাবো। তাহলে আমরা এখানে থিটার পরিবর্তে যত হাজার হাজার কোটি কোটি মান বসাই না কেন, আমাদের সব সময় সাইন থিটার মানটা -1 থেকে 1 এর মধ্যেই থাকবে। এটা হচ্ছে তার রেঞ্জ। অনুরূপভাবে এই ক্ষেত্রে আমরা যদি এই যে cos থিটা দেখি, তাহলে cos থিটা এর ডোমেন, cos থিটার ক্ষেত্রে সাইন আর cos-এর ক্ষেত্রে কিন্তু একই। তাহলে সাইন আর cos, সাইন ও যা cos ও তা, এইখানে সকল মানের জন্য সংজ্ঞায়িত, তার জন্য ডোমেন হচ্ছে বাস্তব সংখ্যা। আর রেঞ্জ হচ্ছে তোমাদের এইখানে যত মানেই বসাই না কেন, এটা -1 থেকে 1 এর মধ্যে থাকবে। এটাকে তৃতীয় বন্ধনী, এটাকে বলা হয় বদ্ধ ব্যবধি। এটাকে কিন্তু এই যে বদ্ধ ব্যবধি বলা হয়ে থাকে। বদ্ধ ব্যবধি বলতে বোঝাচ্ছে এটা -1 এর সমান এবং বড় এবং 1 এর সমান এবং ছোট। এটা কেমন, যেমন মনে করো এই যে সাইন থিটা বা cos থিটা, এখানে যত আমরা মানেই বসাই, এর মানটা হবে -1 এর সমান এবং বড় এবং 1 এর সমান এবং ছোট। cos-এর ক্ষেত্রে একই। তাহলে আশা করি তোমরা সাইন আর cos-এর ক্ষেত্রে বুঝতে পারছো। এবার যদি আমি তোমাদের দেখাই tan থিটা, tan থিটার ডোমেন কি হবে, এই যে tan থিটা এর ডোমেন কি হবে। এক্ষেত্রেও সকল রিয়েল নাম্বারে, তবে এখানে একটা বিষয় আছে, আমরা যদি বিজোড় সমকোণ বসাই তাহলে কিন্তু এখানে অসংজ্ঞায়িত চলে আসে। আমরা যদি বিজোড় সমকোণ, এখানে n যেখানে এখানে পূর্ণ সংখ্যা বোঝাবে, এইখানে কি হচ্ছে ডোমেন বাস্তব সংখ্যা, কিন্তু এখানে π/2, পাই মানে 180 ধরো, এখানে 2 দ্বারা যদি ভাগ দিই তাহলে 90 ডিগ্রি। এখানে 2n, n এর মান যদি 0 ধরি তাহলে 90 ডিগ্রি, n এর মান যদি 1 ধরি 3π/2 মানে 270 ডিগ্রি। মানে এখানে 2n + 1 মানে বিজোড় সমকোণ, π/2 মানে সমকোণ, এই সংখ্যাটা হবে বিজোড় সমকোণ। বিজোড় সমকোণের জন্য কিন্তু tan হচ্ছে অসংজ্ঞায়িত। মানে এখানে tan এর ক্ষেত্রে যদি আমরা 90 ডিগ্রি 270 ডিগ্রি দিই তাহলে কিন্তু এগুলোতে মেয়াদিরও চলে আসে। তাহলে এখানে tan সকল মানের জন্য সংজ্ঞায়িত, কিন্তু আমরা যদি এখানে বিজোড় সমকোণ বসাই তাহলে হয়ে যাবে সেটা অসংজ্ঞায়িত। তার জন্য এই ক্ষেত্রে যেটা হচ্ছে, এখানে তোমাদের যদি আমি এখন দেখাই, মনে করো এখানে দেখো, আমরা যদি এখন দেখি যে তোমাদের ক্ষেত্রে এখন আমরা দেখি যে tan, মনে করো tan আমি এখন দিলাম, এই যে tan আমি 90 ডিগ্রি দিচ্ছি, তাহলে 90 ডিগ্রি দেখো, এই যে 90 ডিগ্রি দিলে মেয়াদিরও চলে আসে, এইটাই কিন্তু অসংজ্ঞায়িত। তারপর আমরা যদি আবার দেখি tan মনে করো 270 ডিগ্রি দিলাম, এই যে এখানে আমি 270 ডিগ্রি দিলাম,
তাহলে দেখো এটাও মেয়াদির চলে আসতেছে 270 মানে 3 সমকোণ। তা ঠিক তেমনি এরকম করে আমরা যদি বিজোড় সমকোণের ক্ষেত্রে, যেটা হচ্ছে বিজোড় সমকোণের ক্ষেত্রে কি হবে, এখানে বিজোড় সমকোণের ক্ষেত্রে এখানে তোমাদের হচ্ছে tan থিটা অসংজ্ঞায়িত। তাহলে সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত, কিন্তু বিজোড় সমকোণের ক্ষেত্রে যেহেতু অসংজ্ঞায়িত, তাহলে রিয়েল নাম্বার থেকে বিজোড় সমকোণটা বাদ দিতে হবে। এবং রেঞ্জ এইখানে কি হবে, রেঞ্জ এইখানে তোমাদের হচ্ছে রেঞ্জ কিন্তু যে কোনো বাস্তব সংখ্যা, এখানে যে কোনো মান চলে আসতে পারে। যেমন সাইন আর কসের ক্ষেত্রে মানটা কিন্তু -1 থেকে 1 এর মধ্যেই থাকবে, -1 থেকে 1 এর মধ্যেই থাকবে সাইন আর কসের ক্ষেত্রে, যতই হাজার হাজার কোটি কোটি ডিগ্রি আমরা বসাই না কেন। কিন্তু তোমাদের tan থিটার ক্ষেত্রে এই ক্ষেত্রে রেঞ্জটা যে কোনো সংখ্যা আসতে পারে, যে এজন্য রেঞ্জ হচ্ছে এখানে কোনো নির্দিষ্ট নাই, যার কারণে রেঞ্জ হচ্ছে বাস্তব সংখ্যা। এখন আমরা যদি দেখি যে 4 নাম্বার, এখানে যদি তোমরা আবার দেখো যে cot থিটা, এই যে cot থিটা এর যদি ডোমেন দেখি, এখানে সকল মানের জন্য সংজ্ঞায়িত, এক্ষেত্রেও কিছু আছে, এক্ষেত্রে জোড় সমকোণের জন্য আবার এটা অসংজ্ঞায়িত। তো এটা জোড় সমকোণের জন্য অসংজ্ঞায়িত, এখানে n হচ্ছে পূর্ণ সংখ্যা, জোড় সমকোণ n যদি 0 দাও তাহলে 0, cot 0 দিলে কিন্তু অসংজ্ঞায়িত। এবং রেঞ্জ এটার ক্ষেত্রে রিয়েল নাম্বার, এই ক্ষেত্রেও রেঞ্জ যে কোনো সংখ্যা আসতে পারে, ওটা কোনো নির্দিষ্ট নাই। তাহলে cot থিটার ক্ষেত্রে দেখো cot মানে কিন্তু 1/10, cot তো আর ক্যালকুলেটরে উঠবে না, 1/10। যেমন মনে করো n পাই, n এর মান যদি 0 দিই তাহলে 0, cot মানে 1/10, তাহলে 1 ভাগ এখানে 10 যদি আমরা 0 দিই, 1 ভাগ 10 0, দেখো মেয়াদির আসলো। তারপর যদি এখানে আমরা n এর মান 1 ধরি, মানে পাই বলতে 180 ডিগ্রি, তাহলে আমরা যদি এখন 1 ভাগ 10, এই যে 180, 1 ভাগ 10 180 মানে কিন্তু এটা তোমাদের বোঝাচ্ছে 1 ভাগ 10 180 মানে এটা কিন্তু cot 180 বোঝাচ্ছে, বুঝবা যে cot 180 মানে এখানে জোড় সমকোণ আমি যদি দিই, দেখো মেয়াদির আসতেছে। তার মানে cot থিটা, থিটার সকল বাস্তব মানের জন্যই কিন্তু সংজ্ঞায়িত, cot থিটা কিন্তু থিটার সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত, কিন্তু জোড় সমকোণের জন্য কিন্তু এটা মেয়াদির মানে অসংজ্ঞায়িত। তার মানে এই ক্ষেত্রে যেটা হবে, ডোমেন হবে সকল বাস্তব সংখ্যা, কিন্তু জোড় সমকোণগুলো আমরা বসাইতে পারবো না। তাহলে এটার ডোমেন হচ্ছে কি, রিয়েল থেকে n পাই হচ্ছে বিয়োগ যাবে, আর রেঞ্জ হচ্ছে যে কোনো সংখ্যা আসতে পারে, যার কারণে এখানে রেঞ্জ হচ্ছে তোমার হচ্ছে বাস্তব সংখ্যা। এবার যদি আমরা 5 নম্বর দেখি, যেমন দেখো এখানে sec থিটা, sec থিটা এর ডোমেন কি হবে, sec থিটা এই ক্ষেত্রেও কিন্তু এই ক্ষেত্রেও রিয়েল নাম্বার, sec থিটার ক্ষেত্রেও ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার। এই ক্ষেত্রে sec আর tan কিন্তু মিল আছে, sec আর tan এর ক্ষেত্রে, যেমন tan এর ক্ষেত্রে বিজোড় সমকোণ কিন্তু বিজোড় সমকোণের জন্য অসংজ্ঞায়িত। এখানে sec থিটা 2n + 1, এটা আমরা π/2 দিলাম, যেখানে n বিলংস টু z, এইখানে হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে sec থিটা হচ্ছে সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত, কিন্তু এখানে বিজোড় সমকোণের জন্য আবার এখানে অসংজ্ঞায়িত। মা তুমি ওদিক যাও, আমি পড়াচ্ছি। sec থিটা সকল এখানে বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত, কিন্তু এখানে এটা আবার tan এর মতো আর কি, tan এর মতো এটা বিজোড় সমকোণের জন্য অসংজ্ঞায়িত, যে tan, যেমন এটা বিজোড় সমকোণের জন্য অসংজ্ঞায়িত, এখানে sec থিটাও কিন্তু বিজোড় সমকোণের জন্য অসংজ্ঞায়িত, তার জন্য এখানে রিয়েল নাম্বার থেকে বিজোড় সমকোণ বাদ যাবে। এখন রেঞ্জ কি হবে দেখো, এইখানে যেটা রেঞ্জ, তো এইখানে রেঞ্জটা হচ্ছে যেহেতু সেকটা এই যে কসের বিপরীত, তাহলে কসের বিপরীত এই ক্ষেত্রে যেটা আমরা কসের ক্ষেত্রে যেমন সাইনের ক্ষেত্রে রেঞ্জ কিন্তু -1 থেকে 1, এই ক্ষেত্রে যেমন সাইনের বিপরীত কোসেক আর কসের বিপরীত কিন্তু সেক, তাহলে এখানে কসের বিপরীত সেক, সাইনের বিপরীত কোসেক, এই সেক আর কোসেকের ক্ষেত্রে যেমন এখানে 5-6 নম্বর দেখো, এখানে ত্রিকোণমিতিক ফাংশন তো 6টি, যেমন এখানে যদি আমি এই যে কোসেক থিটা দেখি, কোসেক থিটার ডোমেন এখানে রিয়েল নাম্বার, শুধু এখানে এটা আবার ফের কোসেক থিটা আবার cot থিটার সাথে মিল আছে, এটা আবার ফের এই যে জোড় সমকোণের জন্য কিন্তু এইখানে অসংজ্ঞায়িত, এখানে n হচ্ছে পূর্ণ সংখ্যা। এবং এইখানে দেখো যে রেঞ্জ, তো এইখানে রেঞ্জ কি, যে রেঞ্জ এই ক্ষেত্রেও রিয়েল নাম্বার, কিন্তু এইখানে রিয়েল নাম্বার থেকে কিছু বাদ যাবে, যেমন কসের ক্ষেত্রে রেঞ্জ কিন্তু -1 থেকে 1, যেহেতু কসের বিপরীত যেহেতু সেক, তাহলে এই ক্ষেত্রে রিয়েল নাম্বার হবে, কিন্তু কসের ক্ষেত্রে যা ছিল যে -1 থেকে 1, এগুলো কিন্তু এখানে এত থেকে এত এগুলো আসবে না।
তাহলে এখানে কি হবে, এই ক্ষেত্রে রেঞ্জটা যদি আমরা এরকম করে সংখ্যা রেখায় দেখি -1 থেকে 1, এই ক্ষেত্রে যদি আমরা রেঞ্জটা সংখ্যা রেখায় দেখি, মনে করো এটা আমি এই যে সংখ্যা রেখা দিলাম, তাহলে এটা মনে করো 0, আর এটা হচ্ছে 1, আর এইটা হচ্ছে -1। তাহলে এই ক্ষেত্রে রেঞ্জটা কি হবে, এই ক্ষেত্রে রেঞ্জটা হবে যে এখানে -1 থেকে 1 কিন্তু হবে না। তাহলে দেখো -1 থেকে 1 এই ক্ষেত্রে হবে না। তাহলে এখানে দেখো এই যে এইটা এখান থেকে এই যে এইদিকে রেঞ্জটা, আবার এইটা এই যে এখান থেকে এইদিকে, তাহলে -1 থেকে 1 বাদ যাবে। তাহলে সকল বাস্তব সংখ্যা এখানে আসবে, সকল রিয়েল নাম্বার আসবে, কিন্তু -1 থেকে 1 এক্ষেত্রে হবে না। আবার এখানে তোমাদের কোসেকের ক্ষেত্রে, কোসেকটা ক্ষেত্রেও আবার সাইনের যেহেতু বিপরীত, এই ক্ষেত্রে ফের ডোমেনটা দেখো কোসেক আর কোট কিন্তু মিল আছে। তোমাদের এগুলো কিন্তু অনেকটা মুখস্থ রাখতে হবে, বুঝেও রাখতে হবে, তার সাথে একটু মুখস্থেরও ব্যাপার আছে, কারণ এগুলো শুধু তোমাদের এমসিকিউতে আছে। যেমন কোসেক থিটার ক্ষেত্রে সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত, কিন্তু জোড় সমকোণের জন্য আবার এটা অসংজ্ঞায়িত, যার কারণে এখানে n পাই তোমাদের বাদ যাবে রিয়েল নাম্বার থেকে। আর রেঞ্জটাও এই ক্ষেত্রে তোমাদের বাস্তব সংখ্যা হবে, কিন্তু এই ক্ষেত্রে তোমার এই -1 থেকে 1 এই মানগুলো আবার এই ক্ষেত্রে আসবে না। তাই আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেন যে রেঞ্জ এগুলো সম্পর্কে আশা করি বুঝতে পারছো। এইগুলো তোমাদের মনে রাখতে হবে, এগুলো তোমাদের কি, এগুলো তোমাদের এমসিকিউর ক্ষেত্রে লাগবে। তাহলে এখানে ডোমেন রেঞ্জ তোমাদের এমসিকিউর ক্ষেত্রে লাগবে। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখব যে এখানে ত্রিকোণমিতিক ফাংশনের পর্যায়কাল, ত্রিকোণমিতিক ফাংশনের আমরা পর্যায়কাল সম্পর্কে আলোচনা করব। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমাদের, যে ত্রিকোণমিতিক ফাংশনের যে পর্যায়কাল এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ। তা আশা করি তোমরা অনেক মনোযোগ সহকারে এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে। তোমরা যদি শেষ পর্যন্ত দেখো এগুলো সম্পর্কে তোমাদের আর কোনো কিছু সমস্যা থাকবে না। তো যাই হোক, এখানে দেখো এখানে ত্রিকোণমিতিক ফাংশনের পর্যায়কাল, আসলে পর্যায়কাল যদি একটু আলোচনা করি পর্যায়কাল আসলে কি, তাহলে এখানে দেখো মনে করো এফ অফ থিটা এটা যে কোনো একটা ফাংশন। এখন এই যে এফ অফ থিটা এটা যে কোনো একটা ফাংশন, এখন এই ফাংশনকে মনে করো এফ অফ থিটা একটা ফাংশন, এখন এই ফাংশনকে পর্যায়ী, এটাকে আমরা পর্যায়ী কখন বলবো, তাই এটাকে পর্যায়ী বলা হয় যদি, মানে এতকে পর্যায়ী বলা তোমার হচ্ছে হয় যদি, তাহলে একটা এফ অফ থিটা এটা একটা ফাংশন, এই ফাংশনটাকে তখনই আমরা পর্যায়ী বলতে পারবো যখন মনে করো যে এখানে এফ অফ এখানে থিটা প্লাস হচ্ছে টি, এফ অফ থিটা প্লাস টি ইকুয়াল যদি এখানে এফ অফ থিটা হয়, তাহলে এফ অফ থিটা প্লাস টি ইকুয়াল যদি থিটা হয়, তাহলে আমরা এবং টি এর সর্বনিম্ন যে মানের জন্য এই সম্পর্কটি সত্য হয়, মানে টি এর একটা মান থাকবে যে মানের জন্য এই সম্পর্কটা সত্য হবে, তাহলে ওই টি কে তখন পর্যায়কাল বলা হবে। তাহলে টি এর যে মানের জন্য এই সম্পর্কটা সত্য হবে তখন সেটাকে তার পর্যায়কাল বলা হয়ে থাকে। এখন দেখো আমি যদি এখন মনে করো যে সাইন, এখানে দেখো সাইন এখানে আমি দিলাম 30 ডিগ্রি, এখানে সাইন 30 ডিগ্রি দিলাম, সাইন 30 ডিগ্রির মান কত, হাফ। আমরা কিন্তু জানি সাইন 30 ডিগ্রির মান হাফ। তো এখন ধরো সাইন 30 ডিগ্রি, 30 ডিগ্রিকে যদি আমরা থিটা ভাবি, এখন দেখো আমরা এটাকে আবার যদি সাইন মনে করো যে এই যে 360 ডিগ্রি প্লাস আমি এখানে 30 ডিগ্রি দিলাম, তাহলে এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে মান আবার কত আসে। তাহলে এই ক্ষেত্রে আমি দেখি যে এই ক্ষেত্রে মানটা কত আসতেছে, যে সাইন 30 ডিগ্রি, এক্ষেত্রে সাইন তোমরা দেখো যে 30 ডিগ্রি এখানে কি হাফ আসলো 0.5। এখন যদি আমরা এটাকে সাইন 360 ডিগ্রি, এই যে সাইন এখানে 360 ডিগ্রি প্লাস এখানে 30 দিচ্ছি, তাহলে দেখো তাও কিন্তু আসতেছে হাফ। যেহেতু এখানে সাইন 30 ডিগ্রির জন্য হাফ আসতেছে এবং 360 ডিগ্রি প্লাস এখানে 30 ডিগ্রি এটারও জন্য কিন্তু হাফ আসতেছে। এখন আমরা মনে করো
এই যে 30 ডিগ্রি, এই 30 ডিগ্রিকে যদি আমরা থিটা কল্পনা করি এবং 360 ডিগ্রিকে আমরা যদি টি ভাবি, এটাকে যদি আমরা থিটা ভাবি, তাহলে থিটা প্লাস টি। তাহলে এখানে দেখো এফ অফ, এখানে এফ অফ 30 ডিগ্রি, তাহলে এখানে কি লিখতে পারি আমরা, যেমন দেখো এখানে এই যে সাইন 30 ডিগ্রি ইকুয়াল আমরা লিখতে পারতেছি সাইন তোমার হচ্ছে এই যে 30 ডিগ্রি প্লাস হচ্ছে 300 এই যে 60 ডিগ্রি, এটাকে এইভাবেও বলতে পারি যে সাইন এখানে 30 ডিগ্রি তার সাথে 360 মানে 2 পাই আমরা বলতে পারি। তার মানে 360 ডিগ্রি যোগ করে কিন্তু একই মান আসতেছে, এক্ষেত্রে মানের কোনো কিন্তু পরিবর্তন হচ্ছে না। তাহলে এই যে 360 ডিগ্রি বা 2 পাই, এটাই হচ্ছে কিন্তু তোমাদের হচ্ছে পর্যায়কাল। তাহলে এই ক্ষেত্রে পর্যায় সাইনের পর্যায়কাল কত হলো বা পর্যায় কত হলো, পর্যায়কাল বা হচ্ছে পর্যায় হচ্ছে তাহলে কত, পর্যায়কাল হচ্ছে তোমার হচ্ছে এই যে 2 পাই। তাহলে এফ অফ থিটা ফাংশনকে আমরা তখনই পর্যায় বলতে পারবো যখন যখন এই ক্ষেত্রে কি হবে, এই যে এফ অফ থিটা প্লাস টি ইকুয়াল এফ অফ থিটা হবে, মানে টি এর যে মানের জন্য এই সত্যটা সত্য হবে, এই সম্পর্কটা সত্য হবে, সেই টিটাকেই আমরা মানে টি এর পরিবর্তে যে মানটা আসবে সেটাকে আমরা পর্যায়কাল বলে থাকবো। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো এখানে যে তোমাদের এইখানে যেটা হচ্ছে যে তোমাদের cos থিটা ও sin থিটা ফাংশন দ্বয় পর্যায়ী এবং এদের পর্যায়কাল কিন্তু 2 পাই। তাহলে এখানে sin থিটা ও cos থিটা, তো sin থিটা ও cos থিটা ফাংশন দ্বয়, এই দুইটা ফাংশন এই যে ফাংশন দ্বয় sin থিটা ও cos থিটা ফাংশন দ্বয় কিন্তু পর্যায়ী, মানে এটা পর্যায়ী ফাংশন এই দুইটা, এবং পর্যায়কাল হচ্ছে এবং এই পর্যায়কাল যে পর্যায় কাল হচ্ছে কত তোমাদের হচ্ছে 2 পাই। তাহলে sin থিটা ও cos থিটা এই দুইটা ফাংশন কিন্তু পর্যায়ী, এদের পর্যায়কাল হচ্ছে 2 পাই। যেমন এখানে তোমরা দেখো যে এখানে sin থিটা, মানে ওরা এখানে sin থিটা, এখানে sin তোমাদের হচ্ছে এই যে 2 পাই প্লাস যদি এটা থিটা বলি, তা আবার যদি আবার এখানে সাইন এই যে 4 পাই, এই যে 4 পাই প্লাস এই যে থিটা বলি, এখানে কিন্তু একই হিসাব আসবে। তার জন্য এখানে দেখো আবার এটা যদি আমি দিই সাইন এখানে 4 পাই, এটাকে যদি আমি 6 পাই প্লাস এই যে থিটা দিই, তাহলে কিন্তু একই হিসাব আসে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে সাইন থিটা যত, এখানে সাইন 2 পাই প্লাস থিটা, এখানে তোমাদের হচ্ছে সাইন 4 পাই প্লাস থিটা, আবার এখানে সাইন 6 পাই প্লাস থিটা, এই ক্ষেত্রে কিন্তু একই মান আসবে। যার কারণে এক্ষেত্রে পর্যায় হচ্ছে কত, তাহলে এক্ষেত্রে পর্যায় হচ্ছে তোমাদের হচ্ছে 2 পাই, এক্ষেত্রে পর্যায় পাওয়া গেল হচ্ছে 2 পাই। অনুরূপভাবে এখানে cos এর ক্ষেত্রে যে cos থিটা, আবার cos তুমি যদি এখানে 2 পাই প্লাস থিটা দাও, তারপরে এখানে cos মনে করো এখানে এই যে 4 পাই প্লাস আমি থিটা দিলাম, আবার এখানে দেখো যে cos এই যে 6 পাই প্লাস যদি আমি থিটা দিই, এক্ষেত্রে কিন্তু একই হিসাব আসে। যার কারণে এই ক্ষেত্রে তোমাদের পর্যায় হচ্ছে 2 পাই। এখন যদি তোমাদের এখানে আমি উদাহরণ হিসাবে দিই, মনে করো সাইন আমি যেমন এটা আমি 30 ডিগ্রি দিলাম, যে সাইন 30 ডিগ্রি ইকুয়াল হাফ, তারপর এখানে সাইন যে 30 ডিগ্রি বলতে এখানে পাই বাই 6 আর 2 পাই বলছে কিন্তু 360 ডিগ্রি, এই যে 360 ডিগ্রি দিলাম, তারপর 30 ডিগ্রি দিলাম, এক্ষেত্রে যত আসবে। আবার সাইন এক্ষেত্রে দেখো এখানে 360 মানে এটা 2 গুণ করলে হচ্ছে 720 আর এখানে 30 যোগ করব, এক্ষেত্রে একই আসতে থাকবে আর কি। তাহলে এখানে যদি আমরা একটু হিসাবটা দেখি, তাহলে দেখো এখানে তোমরা একটু দেখো যে সাইন আমি দিলাম, সাইন হচ্ছে 30 ডিগ্রি, তাহলে দেখো 0.5, আবার এখানে দেখো 360 প্লাস 30, তাহলে এখানে সাইন এই যে 360 প্লাস হচ্ছে 30, তাও দেখো এখানে কিন্তু 0.5 আসতেছে। তারপর 720 প্লাস 30 মানে আবার 360 ডিগ্রি যোগ করতেছে, তাহলে সাইন এখানে কত এই যে 720 প্লাস হচ্ছে 30। তাহলে দেখো এক্ষেত্রেও কিন্তু আবার ও যে এখানে ভুল একটু তুলছি, এখানে তোমাদের যেটা হবে
এই যে সাইন তোমাদের হচ্ছে 720 প্লাস হচ্ছে এই যে 30, তাহলে দেখো এক্ষেত্রেও কিন্তু 0.5 আসতেছে। তার মানে এখানে দেখো এখানে 360 ডিগ্রি আমরা যদি যোগ করতে থাকি প্রত্যেক ক্ষেত্রে কিন্তু একই মান আসতেছে, যার কারণে এই ক্ষেত্রে এইটাকে পর্যায়ী ফাংশন বলা হবে। এবং সাইন আর কসের ক্ষেত্রে পর্যায় হচ্ছে 2 পাই, সাইন আর কসের ক্ষেত্রে পর্যায় কি 2 পাই, তোমাদের এগুলো মনে রাখতে হবে। আবার এখানে দেখো অনুরূপ ভাবে কিন্তু তোমাদের সেক থিটা ও কোসেক থিটা, যেমন সাইনের বিপরীত হচ্ছে কোসেক আর তোমার কসের বিপরীত সেক, সেক থিটা ও কোসেক থিটা ফাংশন দ্বয় কিন্তু পর্যায়, এদেরও পর্যায়কাল কিন্তু তোমাদের হচ্ছে 2 পাই। তাহলে অনুরূপ ভাবে সাইনের বিপরীত হচ্ছে কি কোসেক, এই যে কোসেক থিটা ও হচ্ছে কোসের বিপরীত সেক, এই যে সেক থিটা তোমাদের হচ্ছে এই যে পর্যায়ী কিন্তু ফাংশন। তাহলে এই ক্ষেত্রে এই দুটা পর্যায়ী ফাংশন আর এদেরও পর্যায়কাল হচ্ছে, এবং তোমাদের হচ্ছে পর্যায়কাল, এদের পর্যায়কাল কত, এই যে পর্যায়কাল এদেরও হচ্ছে এই যে 2 পাই। তাহলে এই ক্ষেত্রে সাইন আর সাইনের বিপরীত কোসেক, কজ আর কসের বিপরীত সেক, এদের ক্ষেত্রে পর্যায়কাল হচ্ছে 2 পাই হচ্ছে। তা আবার যদি আমরা দেখি টেন আর কটের ক্ষেত্রে যদি আমরা দেখি যে টেন আর কট যদি আমরা দেখি, এবার দেখো যে টেন আর কট, তা টেন কট এগুলাও কিন্তু পর্যায়, এদের পর্যায়কাল কিন্তু আবার ফের পাই। এই যে টেন থিটা, এই যে টেন থিটা ও কট থিটা এগুলোও কিন্তু পর্যায়ী ফাংশন, এগুলোও পর্যায়ী তোমাদের হচ্ছে ফাংশন। আর এদের পর্যায়কাল কত, এবং পর্যায়কাল হচ্ছে তোমার হচ্ছে এই যে পর্যায়কাল, তাহলে এদের পর্যায়কালও আবার কিন্তু হচ্ছে পাই। তাহলে টেন আর কটের ক্ষেত্রে পর্যায়কাল হচ্ছে পাই। যেমন দেখো এখানে আমি যদি এখানে টেন থিটা মানে টেন থিটা যত আসবে, এইখানে যদি আমি 180 মানে পাই বলতে 180, এখানে আবার এর সাথে আরো পাই যোগ করি, তাহলে এখানে হয়ে যাবে 2 পাই প্লাস থিটা। আবার এখানে টেন এই যে 3 পাই প্লাস থিটা দিই, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু একই মান আসতে থাকবে, তার জন্য এদের পর্যায় হচ্ছে কত, পর্যায় হচ্ছে পাই। এখন কটের ক্ষেত্রে অনুরূপ, এই যে কটের ক্ষেত্রে একই, এই যে কট পাই প্লাস এই যে থিটা, তারপর এখানে এই যে কট তোমার হচ্ছে 2 পাই প্লাস এই যে থিটা, তারপর এখানে এই যে কট এখানে 3 পাই প্লাস থিটা, এগুলো পর্যায়ী ফাংশন, এদের পর্যায় হচ্ছে পাই। যেমন দেখি এখানে মনে করো আমরা এখানে এখন দেখব যে আসলে কেমন করে হয়। যেমন 45 ডিগ্রির মান 1, মনে করো 45 ডিগ্রি ধরলাম, তাহলে দেখো এখানে 10 এই যে 45 ডিগ্রি এটা কি 1 আসলো না। এখন আমরা যদি এখানে দেখো যে 10, তাহলে এখানে পাই বলতে কি 180, তাহলে এখানে আমরা কি দিব যে 180, তাই 180 দিব, 180 তার সাথে যোগ দিব 45, তাহলে 180-র সাথে 45 যোগ দিলাম, এখন দেখো এটা 1। আবার আমরা দিই যে মনে করো 10 এখানে 2 পাই মানে এখানে 360, তাহলে এখানে 360 তার সাথে আবার 45 দিলাম, দেখো এটাও আসবে হচ্ছে 1। তার মানে আমরা 180 করে যদি বাড়াইতে থাকি প্রত্যেক ক্ষেত্রে দেখবো যে একই ক্ষেত্রে মান আসে, তার জন্য এই ক্ষেত্রে 10 আর কটের ক্ষেত্রে পর্যায় হচ্ছে পাই। তাহলে আমাদের মনে রাখতে হবে কি এইখানে ত্রিকোণমিতিক ফাংশন যে 6টা আছে 6টাই কিন্তু পর্যায়ী ফাংশন। এক্ষেত্রে যেটা বিষয় হচ্ছে সাইন আর কস, সাইনের বিপরীত কোসেক আর কোসের বিপরীত হচ্ছে সেক, এদের পর্যায়কাল হচ্ছে 2 পাই। আবার টেন আর কটের ক্ষেত্রে পর্যায়কাল হচ্ছে পাই। এগুলো তোমাদের এমসিকিউর ক্ষেত্রে আসবে। তারপর আরো কিছু আছে, এগুলো তো সহজভাবেই বলা হলো, কিন্তু তোমরা দেখো যে অঙ্কের ক্ষেত্রে আবার একটু ভিন্ন রকম চেহারা আসে তোমাদের, সেগুলো আমি এখন করাই দিচ্ছি। পর্যায়ী ফাংশনের এই যে কোনো মনে করো কোনো পর্যায়ী, এই যে পর্যায়ী ফাংশনের পর্যায়ী ফাংশনের এই যে পর্যায়কে মনে করো থিটা দ্বারা, থিটা এর সহগ দ্বারা, থিটা এর আমরা যদি সহগ দ্বারা ভাগ করি,
সহগ দ্বারা ভাগ করলে, এই যে ভাগ করলে তোমার হচ্ছে পর্যায় পাওয়া যায়, পর্যায় পাওয়া, এই যে পাওয়া যায়। তাহলে কোন একটা পর্যায় ফাংশনের পর্যায়কে, পর্যায় ফাংশনের পর্যায়কে আমরা যদি থিটার সহগ দ্বারা ভাগ দিই তাহলে আমরা এখানে পর্যায়কালটা পাবো। যেমন মনে করো এই যে যেমন, যেমন এইখানে দেখো যে যেমন এখানে তোমাদের হচ্ছে যে y ইকুয়াল মনে করো a সাইন এই যে b থিটা প্লাস c। বি বলতে এখানে কোনো সহগ থাকবে, আর সি বলতে এটা একটা ধ্রুবক। এত এর যদি আমরা পর্যায় বলি, এত এর পর্যায় কি হবে, তাহলে এত এর পর্যায় কি হবে, এইখানে যেটা হচ্ছে যেমন আমরা সাইনের পর্যায় কিন্তু জানি 2 পাই, এইখানে তো সাইন নাই, সাইন এখানে মনে করো অন্য কিছু আছে, তাহলে এখানে থিটার যেটা সহগ ওইটাকে কিন্তু দ্বারা ভাগ দিলে এটা যদি ঋণাত্মক থাকে সেটা কিন্তু ধনাত্মক নিতে হবে, এখানে ঋণাত্মক গ্রহণযোগ্য হবে না, যার কারণে এখানে পরম মান দেওয়া হয়, তাহলে কিন্তু পর্যায় পাওয়া যাবে। এখন এখানে যেমন দেখো যে আমি মনে করো একটা লিখতেছি যে যে মনে করো এখানে সাইন যে ওয়াই ইকুয়ালে ধরলাম, ওয়াই ইকুয়াল হচ্ছে 4 সাইন এখানে 3 থিটার জায়গায় এক্স দিলাম, 3x প্লাস 2। এত এর পর্যায়কাল কত, এত এর এই যে পর্যায়কাল, তাহলে এত এর পর্যায়কাল কত হবে দেখো, তাহলে এই ক্ষেত্রে সাইনের পর্যায়ে আমরা জানি কিন্তু 2 পাই, তাহলে 2 পাই জানি, আর এখানে x বা থিটা মানে চলক, এখানে থিটা বলতে চলক মানে আমরা x দিয়েও প্রকাশ করতে পারি, তাহলে এই ক্ষেত্রে যেটা কত হচ্ছে এখানে x এর সহগ 3 না, এই যে 3 দ্বারা ভাগ দিলাম, তাহলে এর পর্যায়কাল হচ্ছে 2 পাই বাই 3। অনুরূপভাবে মনে করো আমরা যদি বের করি, মনে করো এখানে এই যে সাইন, সাইন বা কোসের ক্ষেত্রে ওকে সাইন মনে করো এখানে আমি দিলাম এই যে 4x প্লাস 3 দিলাম মনে করো, এত এর তাহলে পর্যায়কাল কত, তাহলে সাইনের পর্যায় এমনিতে যদি এখানে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো বিষয় না থাকে তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে শুধু আমরা পর্যায় 2 পাই দিতাম, যেহেতু এখানে চলকের সাথে এখানে 4 গুণ আছে 4 ভাগ হবে, তাহলে এর পর্যায় এখন পাই বাই 2 হয়ে গেল। এখন অনুরূপভাবে যদি এখানে আমি মনে করো সাইন এই যে x বাই এখানে 3 দিই প্লাস এখানে 2 দিই, এত এর তাহলে পর্যায়কাল কত, তাহলে এখানে সাইনের পর্যায়ে আমরা কি জানি 2, সাইনের পর্যায়ে 2 জানি, x এর সহগ কিন্তু এখানে 1/3, তাহলে এখানে ভাগ যাবে 1/3, তখন এটা হচ্ছে এই যে 6 পাই, 3টা উপরে চলে গেল লবে চলে গেল, তাহলে হচ্ছে 6 পাই। তাহলে এইভাবে আমরা এই যে এগুলোর পর্যায় কিন্তু আমরা বের করতে পারি। এখন দেখো যে এইখানে কিন্তু অনেক কিছু আবার ব্যাপার আছে, যেমন এইখানে tan এর বিষয়টা যদি ধরি, মনে করো এখানে যে আবার মনে করো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তোমাদের একটু প্রথম অবস্থা গোলমাল লাগতে পারে, একটু মনোযোগ সহকারে বারবার চর্চা করলে কিন্তু হয়ে যাবে, কঠিনের কিছু নাই, যত প্র্যাকটিস করবে তোমাদের হয়ে যাবে। তো এখন প্রথম অবস্থায় একটু মনে রাখতে কঠিন হতে পারে, যেমন tan b থিটা প্লাস c বা এখানে cot tan বা এখানে cot এইখানে যেমন b থিটা প্লাস c, এত এর পর্যায় থিটার জায়গায় কিন্তু আমরা x দিতে পারি, অঙ্কের ক্ষেত্রে বেশিরভাগ কিন্তু x আছে, তাহলে এত এর যে পর্যায়, তাহলে এত এর পর্যায় কত হবে, তাহলে এত এর পর্যায় হবে তোমাদের মনে রাখতে হবে, যেমন tan cot এদের পর্যায় কিন্তু আমরা জানি পাই, আর আমরা জানি থিটার যেটা সহগ এটা কিন্তু ভাগ দিতে হয়, তাহলে tan cot এর পর্যায় কিন্তু পাই, আর থিটা সহগটা এই ক্ষেত্রে ভাগ যাবে, তাহলে থিটা সহগ এই ক্ষেত্রে ভাগ যাবে। এখন আমরা দেখি যে মনে করো এখানে 10, এই যে 10, এখন বির জায়গায় দিলাম মনে করো আমি 4, থিটার জায়গায় মনে করো x, c এর জায়গায় মনে করো 3 দিলাম, বা মনে করো এই যে cot, এই যে cot এই যে 4x প্লাস এইখানে 5 দিলাম, ধ্রুবকটা কি হবে ওটার উপর কোনো নির্ভর করে না, তাহলে এত এর পর্যায়ে কি হবে, এই যে পাই, আমরা tan cot এর পর্যায়ে জানি পাই, আর যেহেতু x এর সহ এখানে 4 আছে তাহলে এখানে 4 দ্বারা কিন্তু ভাগ হবে, তাহলে কোন একটা ফাংশনের যে পর্যায়কে আমরা কি করব, এখানে ওদের সহগ দ্বারা আমরা ভাগ দিব, তাহলে কিন্তু পর্যায়কাল আমরা পেয়ে যাব। যেমন এখানে এবার দিই মনে করো 10 এই যে এবার x/4 দিলাম, x/4 প্লাস 3, বা এখানে cot দিলাম মনে করো এই যে x/4 প্লাস আমি 5 দিলাম, এখন এত এর পর্যায় কি হবে,
যেমন এখানে পাই, এখানে দিলাম আমি পাই, আর এখানে কিন্তু x এর সহগ 1/4, তাহলে এই যে 1/4, তার মানে এই ক্ষেত্রে পর্যায় হবে কিন্তু 4 পাই। তাহলে এই ক্ষেত্রে পর্যায় হয়ে গেল কি 4 পাই। তা আশা করি তোমরা এটা আবার বুঝতে পারছো। এখন তোমাদের আমি এবার সাইনের ক্ষেত্রেও যদি আবার এখানে ভগ্নাংশ আকারে আমি বলি তাহলে ফের কি হবে দেখো। তো সাইনের ক্ষেত্রেও যদি ভগ্নাংশ, যেমন এখানে যদি ভগ্নাংশ থাকে তাহলে যেমন এখানে সাইনের ক্ষেত্রে ছিল আমরা ওখানে কি এখানে কিন্তু ভাগ দিয়েছিলাম। এবার যদি ভাগ থাকে সেটা আমরা গুণ দিব। যেমন এইটা তোমরা এখানে সরাসরি, যেমন এখানে কিন্তু 3 ভাগ আর 2 সাথে 3 গুণ, তোমরা এইভাবেও মনে রাখতে পারবো। আর যদি বেশি ঝামেলা হয় এইভাবেও ফের মনে রাখতে পারো। এখানে ফের সূত্র তখন বেশি হয়ে যাচ্ছে। মনে করো এখানে হচ্ছে এক্স, থিটাটাকে এবার আমি এক্স দিয়ে প্রকাশ করি, যেহেতু অঙ্কতে সব এক্স দিয়ে আছে। এইটা যেমন এখানে কসের ক্ষেত্রে মনে করো এক্স বাই এই যে বি প্লাস সি, এটা ধ্রুবক। কসের বিপরীত সেক, এই যে সেক এই যে এক্স বাই বি প্লাস সি। আর সাইনের বিপরীত হচ্ছে কোসেক, এই যে কোসেক এই যে এক্স বাই এখানে বি, কোসেক এক্স বাই বি হলো। তো এখন এক্স বাই বি এখানে আমি সি দিলাম। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে এটার কিন্তু পর্যায়, এদের পর্যায় কি হবে, এই যে পর্যায় এইটা কিন্তু আমরা এইটা যদি মুখস্থ করো তাহলে 2 এইখানে বি এক্স, মানে বিটা এখানে ভাগ ছিল, এখানে আমরা যেটা জানি যদি গুণ থাকে তাহলে ভাগ হয়, আর এইখানে ভাগ থাকলে এবার কি হবে, ভাগ থাকলে এবার গুণ হবে। তোমরা কিন্তু প্রথম ক্ষেত্রে এই নিয়মটা মনে রাখতে পারো। যেমন এইখানে দেখো, এইখানে যেটা হচ্ছে এখানে 1/x এর সহগ হচ্ছে 1/3, তাহলে এখানে 1/3 দ্বারা ভাগ। এখন এইটাকে আবার সূত্র আকারে ভাগ আকারে থাকলে এখানে গুণ, আর এমনিতে থাকলে যেমন এইটা তোমাদের আছে 4x, এখানে গুণ আছে, তাহলে গুণ থাকলে এখানে দিচ্ছি ভাগ, তাহলে গুণ থাকলে দিলাম হচ্ছে ভাগ, আর আমরা এখানে ভাগ থাকলে দিব গুণ। তো এখন এখানে কি করতে পারি দেখো, এখন আমরা এখানে কি করতে পারি, যেমন মনে করো এখানে সাইন এই যে এক্স বাই আছে এখানে 4 প্লাস হচ্ছে সি, বা কসের ক্ষেত্রে এক্স বাই 4 প্লাস হচ্ছে সি, এরকম করে সেক আর কোসের ক্ষেত্রে এইটার যদি আমরা পর্যায় বের করি, এই যে এদের যদি পর্যায় বের করি, যেমন সাইনের পর্যায়, এখন তাহলে এই নিয়ম অনুযায়ী কি করব, এখানে 2 দিব, আর এখানে দেখো ভাগাতে কি আছে এখানে 4, তাহলে এখানে 4 দিলাম, 2 × 4, আর এখানে তো এটা তো হবে পাই, তাহলে এখানে পাই, তার মানে এখানে কিন্তু হচ্ছে 8 পাই। এখন যদি এটা আমরা আগের নিয়মে করি, আগের নিয়মে যদি করতে চাই তাহলে কি হবে দেখো, এখানে সাইন আর কসের ক্ষেত্রে কিন্তু পর্যায় হচ্ছে 2 পাই, তাহলে 2 পাই, আর এখানে x এর সহগ 1/4, এই যে 1/4 দিলাম, 4টা উপরে গেল, 8 পাই, একই হিসাব। তাহলে এ তো এটা জটিল আকারে একই নিয়ম, আবার দুই ভাবে সূত্র, তোমরা যেভাবে মনে রাখো কোনো সমস্যা নাই। তাহলে এখানে x এর যেটা সহগ এটা ভাগ, এইভাবেও লিখতে পারি। আর এক কথা মনে রাখবা, এখানে x এর যে সহগ এটা যদি ভাগ থাকে তাহলে ওই সাইন আর কস সেক কোসেক এদের পর্যায়ের সাথে ভাগ থাকলে, সহগটা যদি ভাগ থাকে তাহলে গুণ হবে, আর গুণ থাকলে ভাগ হবে। এটা মনে রাখলে কিন্তু হয়ে যাবে। সাইন কস, সাইনের বিপরীত কোসেক আর সেক, তাহলে এইটাই। আর টেনের ক্ষেত্রেও টেনের ক্ষেত্রে দেখো এইখানে যেটা দেখলাম যে এই ক্ষেত্রে কিন্তু আমাদের যেহেতু এক্স এর সহগ বা থিটার সহগটা গুণ অবস্থা আছে, গুণ থাকলে কিন্তু ওইটা পর্যায়টাকে আমরা ভাগ দিলাম। ঠিক এটা অনুরূপ ভাবে আমরা বলতে পারি, যদি এটা ভাগ আকারে থাকে তাহলে সেটা গুণ হবে, তাহলে সেটা গুণ হবে। আমরা ওইভাবে সূত্রগুলো মনে রাখতে পারবো। তো এখন এইখানে আরেকটু তোমাদের বিষয় আছে, তোমাদের এখানে ঘাতের বিষয় একটা বিষয় আছে, ঘাত এটা জোর বিজোরের বিষয় আছে তোমাদের। তো জোর ঘাত থাকলে কি হবে, বিজোড় ঘাত থাকলে কি হবে, তোমরা এখানে দেখো যে মনে করো এখানে এই যে সাইন টু দি পাওয়ার এন, সাইন টু দি পাওয়ার এন, এখানে এই যে bx প্লাস সি দিলাম, বা এখানে cos টু দি পাওয়ার এন, এই যে bx প্লাস সি দিলাম। তারপর মনে করো এখানে cos এর বিপরীত sec, এই যে sec টু দি পাওয়ার n, এই যে bx প্লাস সি দিলাম। সাইনের বিপরীত cosec, এই যে cosec টু দি পাওয়ার n, আমি হচ্ছে এখানে এই যে bx প্লাস সি দিলাম।
এদের ক্ষেত্রে কি হবে, এই যে এন এটা তো জোড়ও হইতে পারে কিন্তু এটা বিজোড়ও হইতে পারে। তাহলে এখানে যে ঘাত এন আছে সেই ঘাতটা কিন্তু জোড়ও হইতে পারে বিজোড়ও হইতে পারে। এখন যদি জোড় হয়, মনে করো এটা যদি এখন জোড় হয়, এটার ক্ষেত্রে আমরা একটু হিসাবটা দেখি। মনে করো এইটা হচ্ছে জোড়, তা এখানে যদি জোড় হয় তাহলে কি হবে, তা জোড় যদি হয় তাহলে এখানে হবে এই যে 2 পাই, এই যে 2 পাই, তা 2 পাই এখানে যে এক্স এর যেটা সহগ সেটা এখানে ভাগ যাবে, এক্স এর সহগটা ভাগ যাবে। যখন তোমাদের কি এই যে যখন এন হচ্ছে বিজোড়, যদি বিজোড় হয় তাহলে কিন্তু ভাগ যাবে। আর যদি এটা জোড় হয়, এটা ঘাতটা তো জোড়ও হইতে পারে, জোড় হলে কিন্তু এইখানে পায়ের সাথে এখানে এক্স এর সহগটা ভাগ যাবে যখন হচ্ছে এন জোড়। তোমাদের এগুলো মনে রাখতে হবে, অনেক গুরুত্বপূর্ণ কিন্তু। তাহলে এখানে যেটা বিষয় হচ্ছে, তা বিষয়টা কি হচ্ছে যে এখানে এই যে এন, এই যে ঘাতটা এটা কিন্তু জোড়ও হইতে পারে বিজোড়ও হইতে পারে। যে ঘাত জোড়ও হইতে পারে, এটা বিজোড়ও হইতে পারে। যদি সেটা বিজোড় হয় তাহলে ওই যে সাইন কস সেক কোসেকের যে পর্যায় 2 পাই কে আমরা বি দ্বারা ভাগ দিব, ওই এক্স এর সহগ দ্বারা ভাগ দিব। আর যদি জোড় হয়, বিজোড় হলে আমরা 2 পাই কে ওই সহগটা দ্বারা ভাগ দিব। আর যদি আমাদের জোড় হয়, জোড় হলে পাইকে আবার ওইটা সহগ দ্বারা ভাগ দিব। এইভাবে আমাদের কিন্তু পর্যায় বের করতে হবে। এখন এখন আমরা কিছু এখানে পর্যায় বের করে দেখি। যেমন এখানে তোমাদের একটা উদাহরণ দিচ্ছি। মনে করো এখানে এই যে উদাহরণ এখানে দেখো, যে মনে করো এখানে সাইন এই যে 3x প্লাস এখানে cos 2x এর পর্যায় কত, তাহলে এর পর্যায় কত, এটা একটা মনে করো প্রশ্ন। এত এর পর্যায় কত, এখানে দেখো সাইন 3x, তাহলে সাইন 3x এর পর্যায় কত দেখো। এটা তো তোমাদের হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে আসবে, যার কারণে অত বিস্তারিত বেশি লিখতেছি না। যেমন দেখো সাইন 3x এর পর্যায়, সাইন আর কোসের ক্ষেত্রে পর্যায় কিন্তু 2 পাই, আর চলকের সাথে এখানে তোমাদের এখানে দেখো, তাহলে এখানে কোনো ঘাত নাই মানে কিন্তু 1, তার মানে বিজোড় ঘাত থাকলে দেখো এখানে পর্যায় কিন্তু 2 পাই, তার সাথে এখানে সহগটা দ্বারা ভাগ। তাহলে এখানে দেখো এক্স এর সহগ কত 3, তাহলে এর পর্যায় হচ্ছে 2 পাই/3। এর পর্যায় কি এই যে 2 পাই/, তাহলে 2 পাই/2 হচ্ছে। এখন দেখো এটাও একটা ভগ্নাংশ, এটাও একটা ভগ্নাংশ, এটা কাটে দিয়ে কিন্তু পাই করতে পারি, যাই হোক ওইটা থাক। এখন এই দুইটা ফাংশন কিন্তু যোগ আকারে আছে, তাহলে এখানে তো উত্তর কিন্তু একটা হবে। যেমন সাইন 3x এর পর্যায়ে কিন্তু 2 পাই/3, আর cos 2x এর পর্যায়ে কিন্তু 2 পাই/2, কিন্তু দুইটা তো উত্তর হবে না, আমাদের তো উত্তর হবে একটা। এখন এই ভগ্নাংশের ক্ষেত্রে দুইটা মিলে যদি একটা করি তাহলে এদের কিন্তু লসাগু, তাহলে এত ও এত এর লসাগুটা কিন্তু হবে, লসাগু যেটা বের হবে ওই লসাগুটাই কিন্তু এদের তোমাদের হচ্ছে পর্যায় হবে। তাহলে এখানে দুইটা ফাংশন যদি এরকম করে যোগ বা তিনটা ফাংশন যোগ আকারে থাকে, প্রত্যেকটা ফাংশনে আমরা কি করব, পর্যায় বের করব। তখন ওই পর্যায়গুলো যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে এই ভগ্নাংশগুলোর আবার আমাদের লসাগু বের করতে হবে। এই লসাগু বের করার নিয়ম হচ্ছে, ভগ্নাংশের লসাগু তোমরা জানো কিনা, এখানে লবগুলোর এই যে লবগুলোর হবে তোমাদের লবগুলোর হবে লসাগু, তাহলে এখানে লবগুলোর হবে লসাগু, আর হরগুলোর হবে এই যে হর গুলোর আবার হবে গসাগু। তাহলে লব গুলোর হয় লসাগু আর হর গুলোর হয় গসাগু। এখন দেখো তো লব কি আছে, লব আছে 2 পাই, এটা তো 2 পাই, তাহলে লব গুলোর যদি লসাগু বের করি, তাহলে লব গুলোর যদি লসাগু বের করি তাহলে 2 পাই হবে, 2 পাই হবে। তাহলে এটাও 2 পাই, এটাও 2 পাই, দুইটা লবে কিন্তু 2 পাই, তাহলে লসাগু এখানে 2 পাই হচ্ছে। আর হর গুলোর গসাগু, হর কি এখানে 3 আর 2 এদের কোনো মিলে নাই, তাহলে মিল না থাকলে তো এখানে কি 1 হয়ে গেল, তাহলে এখানে পর্যায় হলো 2 পাই। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন কিছুক্ষণ আগে আমরা যা করলাম ওটা কিন্তু একক ভাবে ছিল। এখন এখানে দুইটা ফাংশন আছে, sin 3x প্লাস হচ্ছে cos 2x, এখানে দুইটা ফাংশন যোগ আকারে আছে। তাহলে এই দুইটা ফাংশনের যদি আমরা এই ক্ষেত্রে পর্যায় বের করি, তাহলে sin 3x এর পর্যায় হচ্ছে এখানে যেহেতু বিজোড় ঘাত, এখানে বিজোড় ঘাত হলে এই যে সাইনের বা কোসের ক্ষেত্রে বা
সেক আর কোসেকের ক্ষেত্রে যে পর্যায় তাকে আমরা কিন্তু ওদের সহগটা দ্বারা আমরা ভাগ দিই। তাহলে এই যে সাইনের পর্যায়ে 2 পাই, কোসের পর্যায়ে 2 পাই, সহগ হচ্ছে এখানে 3, এখানে 3 দ্বারা ভাগ দিলাম। তারপর এখানে দেখো এখানে দুইটা, এখন যে দুইটারে যে এখানে পর্যায়ে আসলো আলাদা করে, এটা কিন্তু ভগ্নাংশ আকারে আসলো। ভগ্নাংশ আকারে আসলে কি করতে হবে, লবগুলো লসাগু করতে হবে, হরগুলোর গসাগু। তাহলে লব হচ্ছে এখানে 2 পাই, এখানে 2 পাই, তাহলে এখানে 2 পাই 2 পাই লসাগু করলে কিন্তু 2 পাই হচ্ছে, আর 3 আর 2 এর কিন্তু গসাগু করলে আবার 1 হচ্ছে। তাহলে 2 পাই কে যদি 1 দ্বারা ভাগ দিই তাহলে এটা কিন্তু 2 পাই হয়। তাহলে এইখানে তোমার হচ্ছে sin 3x আর cos 2x এর পর্যায়ে হচ্ছে 2 পাই। এবার আমরা দেখি যে এবার আরেকটা উদাহরণ দেখি, যে উদাহরণ এখানে তোমার মনে করো এখানে sin x/3 আর এখানে cos এই যে x/2, ওখানে কিন্তু গুণ আকারে ছিল আর এইখানে কি আছে, এখানে ভাগ আকারে আছে। তাহলে এত এর এই যে পর্যায় কত হবে আমরা এটা দেখি। তো এত এর পর্যায় কত হচ্ছে, যেমন এখানে sin আর cos, এখানে কিন্তু বিজোড় ঘাত আছে, এখানে বিজোড় ঘাত আছে। দেখো বিজোড় ঘাত হলে 2 পাই ভাগ হবে এদের সহগটা। তাহলে এখানে দেখো এই যে 2 পাই, x এর সহগ হচ্ছে 1/3, এই যে 1/3, তা 2 পাই কে 1/3, এটা হলে কিন্তু হয়ে গেল 6 পাই হলো, এটা হয়ে গেল 6 পাই। তাহলে এইখানে এটা হয়ে গেল 6 পাই। এখন আবার দেখো যে cos, এই যে cos, cosের ক্ষেত্রে দেখো এখানে এর পর্যায়ে আমরা জানি 2 পাই আর এখানে সহগ হচ্ছে 1/2। তাহলে এটা কিন্তু আবার 2টা উপরে গেলে তখন হচ্ছে এখানে যেহেতু ঘাত হচ্ছে বিজোড়, বিজোড় হলে যে 2 পাই, 2 পাই এখানে সহগটা দ্বারা ভাগ দিব, সহগ হচ্ছে 1/2, 1/2 দ্বারা ভাগ দিলাম, তাহলে এটা হয়ে গেল 4 পাই। তাহলে দেখো এটা হচ্ছে 6 পাই, এটা 4 পাই, এটা কিন্তু আবার তোমাদের ভগ্নাংশ আকারে নাই। তাহলে 6 পাই আর 4 পাই এর যদি লসাগু করি তাহলে এখানে 6 পাই ও 4 পাই এর লসাগু, তাহলে এইখানে লসাগু করে আমরা যেটা পাবো ওটাই কিন্তু উত্তর হয়ে যাবে। তাহলে লসাগু করলে এখানে কত হবে, 6 পাই, আবার যদি 4 পাই লসাগু করি 6 আর 4 এর লসাগু করলে কিন্তু 12 হয়, আর এইখানে হচ্ছে এই যে পাই, তার মানে এর উত্তর হচ্ছে এই যে 12 পাই, মানে 12 পাই এখানে। আবার তোমাদের আরেকটা আমি অঙ্ক দিই, যেমন এখানে দেখো এখানে যে এটা আরেকটা অঙ্ক দিচ্ছি, যে এখানে তোমাদের হচ্ছে এই যে sin টু দি পাওয়ার 4x প্লাস এখানে cos টু দি পাওয়ার 4x এর পর্যায়। তাহলে এত এর এই যে পর্যায় কত, তাহলে এত এর পর্যায় কত আমরা বের করব। এখন দেখো এখানে sin টু দি পাওয়ার 4x cos টু দি পাওয়ার এখানে 4x আছে, এখানে কিন্তু আমাদের কি হচ্ছে, এখানে x এর কিন্তু সহগ নাই, আমরা এটাকে আরেক ভাবে করতে পারি। যেমন এখানে দেখো যে এখানে এটাকে আমরা লিখতে পারি sin স্কয়ার x, তার উপরে কিন্তু স্কয়ার, তারপরে এটা এই যে cos স্কয়ার x, তার উপরে এটা স্কয়ার দিতে পারি, তাহলে এটা স্কয়ার হলো। এখন ভাবো যে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটাকে আমরা কি লিখতে পারি, যে a প্লাস b হোল স্কয়ার, মানে sin স্কয়ার x এই যে cos স্কয়ার x পুরাটার উপর দিলাম হোল স্কয়ার, যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, 2ab বলতে এখানে হচ্ছে sin স্কয়ার x এই যে cos স্কয়ার x। এখন দেখো এটা কিন্তু sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, তারপরে স্কয়ার আছে, এটা কিন্তু 1 হয়ে যায়। তারপরে এখানে আছে তোমাদের হচ্ছে 2 আছে, এটা কিন্তু এমন করতে পারি 2, এটা কিন্তু এরকম করে লেখা যায় যে 2 sin x ইনটু হচ্ছে এই যে cos x, স্কয়ার আছে পুরাটার উপর স্কয়ার দিলাম, এখন 2 এর উপর স্কয়ার করলে কিন্তু 4 হয়ে গেল, সমতার জন্য এখানে 1 বাই একটা 4 দিলাম। তারপর দেখো এখানে 1, এই 1 এই 2 যদি এই 4 এর সাথে কাটা যায় তাহলে কিন্তু 1 বাই এখানে 2 হয়, 1/2, আর 2 sin x cos x এটা কি কিন্তু হয় sin 2x, আমরা জানি 2 sin x cos x মানে sin 2x, তার উপরে স্কয়ার হয়ে গেল, তার উপরে কি হয়ে গেল, স্কয়ার হয়ে গেল। এখন দেখো এত এর যদি পর্যায় বের করি তাহলে এখানে এই যে sin স্কয়ার 2x এর হচ্ছে পর্যায়, তাহলে sin স্কয়ার 2x এর পর্যায় কি হবে, এত এর এই যে পর্যায়। এখন তোমরা দেখো তো sin স্কয়ার যে আছে এটি কি জোড় ঘাত না, আমরা জানি জোড় থাকলে কি হবে, আমরা জানি জোড় থাকলে কি হবে, এখানে যেহেতু জোড় আছে তাহলে জোড় থাকলে এই যে পাই, তাহলে এই যে পাই
আর এখানে এক্স এর সহগ কি 2, এই যে 2, তাহলে এইটা উত্তর হচ্ছে কি এই যে π/2। তা আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। এখানে সাইন স্কয়ার মানে জোড় ঘাত, তাহলে এখানে জোড় ঘাত, তাহলে জোড় ঘাত থাকলে এখানে যদি এই ঘাতটা জোড় হয়, এই n গুলো যদি জোড় হয়ে যায়, তাহলে আমরা কি করব, এখানে পাই ভাগ হবে ওই যে x এর সহগ, তাহলে পাই ভাগ x এর সহগ 2, এই যে 2 π/2, তাহলে এদের পর্যায় হলো π/2। এখন বিজোড় ঘাতে তোমাদের আবার দেখাচ্ছি আমি। এখানে মনে করো এবার সাইন কিউব এক্স, এখানে এই যে সাইন এই যে কিউব এক্স এর পর্যায় এত, এর এই যে পর্যায় কত, সাইন কিউব এক্স এর পর্যায় কত, এটার যদি পর্যায় বের করি তাহলে দেখো এটা কিন্তু কিউব মানে বিজোড় ঘাত। তা এখন এই বিজোড় ঘাত থাকলে আমরা কি জানি, যদি দেখি যে বিজোড় ঘাত থাকলে এই যে ঘাতটা যদি বিজোড় হয়, তাহলে এখানে সাইন আর কসের ক্ষেত্রে তো পর্যায় 2 পাই, আর এখানে সহগটা দ্বারা ভাগ দিব। তাহলে এখানে কি হচ্ছে এদের পর্যায়, তাহলে এইখানে দেখো এইটা এখন কি হবে, তো এইটা তো এখানে সাইন টু দি পাওয়ার কিউব, তাহলে এটা বিজোড় ঘাত। তাই বিজোড় থাকলে আমরা কি করব, এই যে 2 পাই, আর এখানে এক্সট্রা সহগ তো কিছু নাই মানে 1, তাহলে কিছু নাই মানে 1, তার মানে এর পর্যায় হচ্ছে 2 পাই হয়ে গেল। এখন আমরা যদি এবার দেখি যে এবার সাইন টু দি পাওয়ার এটা জোর করে দিই, মনে করো সাইন টু দি পাওয়ার 4x এত এর পর্যায় কত, সাইন টু দি পাওয়ার 4x এর যদি পর্যায় বের করি, তাহলে এটা দেখো এইটা কিন্তু এবার হলো জোর ঘাত। এখন জোর ঘাত থাকলে আমরা কি জানি, দেখো জোর ঘাত থাকলে আমরা কি জানি যে এটা যদি ঘাতটা জোর হয়, তাহলে এখানে পাই ভাগ এখানে x এর সহগ, তা পাই ভাগ x এর সহগ এখানে যদি জোর ঘাত থাকে, তাহলে পাই ভাগ কি হবে x এর সহগ। তা এইখানে কি আছে, এইখানে যদি দেখি পাই আর x এর সহগ কি আছে, কিছু নাই মানে এখানে 1, তাহলে এর পর্যায় হচ্ছে এই যে পাই হয়ে গেল, তাহলে এটার পর্যায় হচ্ছে পাই। এখন এইখানে আমরা যদি আরেকটা অঙ্ক দেখি, যে মনে করো এখানে আরেকটা অঙ্ক আমরা যদি দেখি, যেমন 5 এইখানে দিলাম 10, এই যে 10 এইখানে θ/3 প্লাস হচ্ছে 5, θ/3 প্লাস 5 এত, প্লাস হচ্ছে এইখানে হচ্ছে এই যে কোসেক, তাহলে এই যে কোসেক দিলাম, কোসেক এইখানে কি এই যে 5θ প্লাস 3 এত এর পর্যায়, এই যে এত এর পর্যায় কত, তাহলে এটার পর্যায় কত। তো এখন দেখো এখানে 10 এর ক্ষেত্রে আমরা পর্যায় কি জানি, 10 এর ক্ষেত্রে আমরা পর্যায় জানি কিন্তু 10 কট এইটার ক্ষেত্রে পর্যায় কিন্তু এই যে পাই, আর এখানে যেহেতু থিটা সহ 1/3, তাহলে 1/3 যেহেতু আছে এখানে 1/3 ভাগ হবে, তাহলে এটা হয়ে যাবে তোমাদের হচ্ছে 3 পাই, তাহলে এটা হয়ে গেল 3 পাই। আবার যদি দেখো এখানে কোসেক 5θ, তা কোসেক 5θ এত এইখানে তোমাদের হচ্ছে যেহেতু এখানে বিজোড় ঘাত, এই যে কোসেক এটা বিজোড় ঘাত, তাহলে 2 পাই, এইখানে থিটা সহ কি 5, তাহলে 5 দিলাম 2 পাই/5, তাহলে এইটার হচ্ছে তোমার হচ্ছে 2 পাই/5। এখন এটা কিন্তু দেখো এটা কিন্তু ভগ্নাংশ, এটা কিন্তু 3 পাই, তাহলে 3 পাইয়ের নিচে কিন্তু আমরা 1 ধরতে পারি, তাহলে 3 পাইয়ের নিচে আমরা 1 ধরতে পারি। এখন হ্যাঁ বাবা পড়া হোক, তাহলে এখানে দেখো এখানে কি হচ্ছে, এটা হচ্ছে 3 পাই এবং 2 পাই/3, এটা যদি আমরা লসাগু করি, তাহলে এই দুইটা যদি আমরা লসাগু করি, এই যে লসাগু যদি আমি করি, তাহলে এটা কত আসবে, এই দুইটা লসাগু করলে দাঁড়াবে হচ্ছে 6 পাই। তাহলে এই দুইটা লসাগু করলে আমরা কি পাবো, এটা আমরা পাবো 6 পাই। তাহলে 6 পাই হইলে কিন্তু আশা করি তোমরা এই উত্তরটা, এটা কেমন করা হয় 6 পাই, দেখো এখানে 3 পাই/1 কিছু নাই মানে 1, এটা যেহেতু ভগ্নাংশ এটা আমাদের ভগ্নাংশ ভাবতে হবে, তাহলে এটা ভগ্নাংশ হলে এইটা যেহেতু ভগ্নাংশ এটা ভগ্নাংশ ভাবতে হবে। 3 পাই আর 2 পাই লসাগু করলে হয় 6 পাই। আমরা জানি ভগ্নাংশ আকারে যদি থাকে, ভগ্নাংশ আকারে থাকলে আমরা কি জানি, ভগ্নাংশ আকারে থাকলে যেমন এখানে 2 পাই/3 2 পাই/2 এটা ভগ্নাংশ আছে, তাহলে লবগুলোর হবে লসাগু, 2 পাই আর 2 পাই লসাগু হচ্ছে 2 পাই, আর হরগুলোর হবে গসাগু, 3 আর 2 কিন্তু গসাগু হলো 1, তাহলে 2 পাই কে যদি 1 দ্বারা ভাগ দিই এখানে 2 পাই হইলো। ঠিক তেমনি এখানে যেটা বিষয়
এইখানে যেটা বিষয় দাঁড়ালো, তাহলে এইখানে যেটা বিষয় দাঁড়ালো যে এইখানে টেন থিটা বাই 3 + 5 এর 10 এর কিন্তু পর্যায় হচ্ছে পাই, আর এখানে 1/3 এখানে যেহেতু শখ আছে 1/3 ভাগ দিলে এখানে 3 পাই, নিচে আমরা 1 দিলাম। আর কোসেক এখানে দেখো এদের পর্যায় আছে 2 পাই, শখ তো আছে 5, 5 ভাগ দিলাম, এটা ভগ্নাংশ হলো, তখন এইটাকেও ভগ্নাংশ ভাগতে হবে। এখন 3 পাই আর 2 পাই লসাগু করলে 6 পাই, আর 1 আর 5 এর গোসাগু করলে কিন্তু 1, তাহলে 6 পাই কে 1 দ্বারা ভাগ দিলে হচ্ছে 6 পাই। তা আশা করি এটারও পর্যায় তোমরা খুব সুন্দরভাবে এখন বুঝতে পারছো। এখন তোমাদের কিছু নৈবেদিক কয়টা আমি করাই, তাহলে তোমাদের একবারে ক্লিয়ার হয়ে যাবে। ক্লাসটা কিন্তু বড় হচ্ছে, কিন্তু তোমাদের এই ক্লাসে অনেক সুন্দরভাবে অনেক কিছু বুঝতে পারবে। তোমরা এখানে 24 নাম্বার এই অঙ্কটা দেখো, এখানে 24 নাম্বার 24 নাম্বার এই অঙ্কটা দেখো, যে 24 নাম্বার এই অঙ্কটা তোমাদের যেমন এখানে cos 3x এর পর্যায়, cos 3x এর পর্যায়কাল নিচের কোনটি, তাহলে cos 3x এর পর্যায়কাল নিচের কোনটি। এখন এইখানে cos 3x এর যে পর্যায়কাল, এইখানে যেটা আমরা জানি যে এইখানে তোমরা প্রশ্নটা দেখে দেখো, আমরা কিন্তু এইটা জানি, যেমন এই যে cos, এইখানে মনে করো bx প্লাস এই যে c, bx প্লাস যদি c থাকে, এত এর পর্যায়ে আমরা কি জানি, তাহলে এত এর পর্যায়ে আমরা জানি এখানে 2 পাই বাই হচ্ছে b। তো এইখানে যেমন তোমাদের আছে cos 3x, তাহলে এইখানে যেহেতু তোমাদের আছে cos এই যে 3x, তাহলে এত এর পর্যায়ে কি হবে, এত এর পর্যায়ে তোমরা একটু অপশনগুলো বলার চেষ্টা করো। তাহলে এইখানে কি, এইখানে এই যে 2 পাই, আর এইখানে তোমাদের x এর সহগ যেহেতু 3, তাহলে 2 পাই বাই 3, তাহলে ক্ষয়ে কিন্তু তোমাদের এখানে উত্তর হয়ে গেল, এখানে খ উত্তর। তাহলে তোমরা এবার এখানে 24 নাম্বার এই অঙ্কটা দেখো। তোমরা যদি এখানে 24 নাম্বার অঙ্কটা দেখো, তাহলে 24 নাম্বার অঙ্কটা কি হচ্ছে তোমাদের এখানে, না 25 নাম্বার অঙ্কটা দেখো, যেমন 10 4x বাই 3 প্লাস হচ্ছে পাই বাই 4 আছে, এত এর পর্যায়ে যদি বের করো, আমরা এই ক্ষেত্রে কি জানি দেখো, তোমরা এই ক্ষেত্রে জানো 10 এর ক্ষেত্রে এই যে 10 এর ক্ষেত্রে মনে করো এখানে bx প্লাস যদি c লিখি, এত এর পর্যায়ে আমরা কি জানি, এত এর পর্যায়ে আমরা কি জানি, এত এর আমরা পর্যায়ে জানি এখানে পাই বাই হচ্ছে এখানে x এর সহগ যেটা এখানে ভাগ হবে পাই বাই x এর সহগ। তাহলে এখানে দেখো এখানে যেহেতু আছে, যেহেতু এখানে তোমাদের কি আছে যে 10 4x, এখানে 10 তোমাদের হচ্ছে 4x বাই 3, আর এটা পাই বাই 4, তাহলে এতর পর্যায়ে কি হবে দেখো, তোমরা একটু বলার চেষ্টা করো ক খ গ ঘ কোনটা উত্তর হবে। এখানে 10 এর ক্ষেত্রে যেটা পর্যায়ে আমরা জানি পাই, আর x এর সহগ 4/3, এই যে 4/3, তাহলে ভাগ হলো, তাই 3টা যদি এবার লবে চলে যায়, তাহলে এখানে 3 পাই বাই 4 হয়ে গেল, তাহলে এই ক্ষেত্রে কি হলো 3 পাই বাই 4। আশা করি তোমরা এখানে 3 পাই বাই 4, তাহলে এখানে খ উত্তর হচ্ছে তোমাদের। এবার দেখো তোমরা 26 নম্বরটা এবার দেখো, এখানে তোমরা যদি 26 নম্বর প্রশ্নটা দেখো তাহলে কি হয়, তোমরা যদি এবার 26 নম্বর এই প্রশ্নটা দেখো, তাহলে 26 নম্বর প্রশ্নটা দেখলে এখানে কি হচ্ছে, তা 26 নম্বর প্রশ্নটাতে তোমরা দেখো যে এখানে তোমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছ 26 নম্বর, এটাতে কি হবে যে এইখানে কি আছে তোমাদের সাইন, এই যে সাইন স্কোয়ার তোমাদের হচ্ছে এই যে x বাই 16 আছে, এত এর পর্যায়ে কত, তাহলে সাইন স্কোয়ার আছে এত এর পর্যায়ে কত। তা আমরা কিন্তু জানি এক্ষেত্রে, যেটা আমরা জানি যদি জোর হয়, যদি এক্ষেত্রে জোর হয়, এটা জোর না, যে এটা জোর থাকলে আমরা কি জানি পাই জানি, জোর থাকলে আমরা জানি পাই। যেমন আমরা সূত্রটা যদি লিখি সাইন n, আর এইখানে n, আর এখানে তোমার হচ্ছে bx প্লাস c যদি হয়, যদি মনে করো এটা
যদি এটা দেখো যে জোর জোর থাকলে কি হবে, পাই ভাগ হবে, এইখানে যদি জোর থাকে তাহলে পাই ভাগ এই যে বি হবে। এই ক্ষেত্রে তো জোরে আছে, যেহেতু এই ক্ষেত্রে সাইন স্কয়ার x/16 আছে, তার এখানে জোর আছে, জোর হলে কি এখানে পাই ভাগ হবে ওখানে শকটা তাহলে 1 বাই কিন্তু এইখানে 16 আছে, তাহলে 16টা যদি এখন লবে চলে যায় তাহলে এই যে 16 পাই হয়ে গেল। তাহলে এটার উত্তর হচ্ছে 16 পাই। তো এখন তোমরা আবার যদি এখানে 27 নাম্বার এই অঙ্কটা দেখো, তো এইখানে 27 নাম্বার অঙ্কটা তোমাদের ক্ষেত্রে এখন দেখো 27 নাম্বারটা কি হবে। 27 নাম্বার এই অঙ্কটা কি হচ্ছে যে কোসেক কিউব। তো এখন আমরা সাইন আর কোসেকের ক্ষেত্রে যদি আমরা এটা জানি যে যদি বিজোড় ঘাত হলে কি হবে আমরা জানি, যেমন এখানে যে কোসেক কিউব এটা কিন্তু বিজোড় ঘাত থাকলে আমরা কি জানি, তোমরা একটু বলার চেষ্টা করো কি উত্তর হবে, নিয়মগুলো মনে আছে কিনা তোমাদের। তাহলে এই ক্ষেত্রে পর্যায়ে কি হবে আমরা কি বলবো এটা। তো এখন এখানে কিন্তু বিজোড় ঘাত হলে এখানে 2 পাই সাইন কস, এখানে সাইনের বিপরীত কসের বিপরীত সেক। এক্ষেত্রে আমরা জানি যেহেতু এটা হচ্ছে বিজোড় ঘাত হলে এখানে 2 পাই, আর এখানে x এর যেটা সহগ এটা কিন্তু এখানে ভাগ হবে, তাহলে এখানে কি হবে পাই বাই এই যে 15। তাহলে এটার উত্তর কি হলো দেখো, এটা গড় উত্তর হয়ে গেল কিন্তু গ। এখন তোমরা আবার এখানে তোমরা এবার যদি 28 নাম্বার এই অঙ্কটা দেখো, তোমরা এবার 28 নাম্বার অঙ্কটা দেখো, এটা একটু বলার চেষ্টা করো 28 নাম্বার এই অঙ্কটা কি হবে। 28 নাম্বার অঙ্কটা কি হবে একটু বলার চেষ্টা করো, নিয়মগুলো তোমাদের মনে আছে কিনা। যেমন এখানে দেখো সেক এটা কিন্তু জোর ঘাত না, এটা কিন্তু জোর ঘাত। তাহলে জোর ঘাত হলে আমরা কি জানি, এত এর পর্যায় কি অপশন হবে তোমরা একটু বলার চেষ্টা করো, এত এর পর্যায়ে কি হবে। তাহলে এখানে যে জোর ঘাত থাকলে আমরা কি জানি এখানে পাই হবে, যে জোর ঘাত হলে এখানে পাই, আবার x এর সহগ কি x এর সহগ দ্বারা ভাগ হবে, তাহলে এখানে পাই বাই 5 হয়ে গেল। তাহলে এইটার 28 নম্বরে কি এটা অপশন কি গ হচ্ছে, তাহলে এখানে গ হচ্ছে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা এখানে পর্যায়কাল সম্পর্কে তোমরা অনেক ভালো বুঝতে পারছো। আজকের যে এই ক্লাসটা অনেক বড় হইলো, কিন্তু এটা পর্যায়কালের উপর A to Z তোমাদের অনেক কিছু বলে দিলাম। তোমরা যদি ক্লাসটা সুন্দরভাবে করে থাকো আশা করি পর্যায়কালের উপর তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আর পর্যায়কাল তোমাদের এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদের MCQ তে আসে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে এর পরবর্তী ক্লাসে।